2024-এর 5ই আগস্টের পর অনেকেই মনে করে বাংলাদেশ বদলে গেছে, কিন্তু একটা প্রশ্ন আমাদের তাড়া করে ফেলে। আমরা কি আসলে কোনোদিন নিজের ভোট নিজে দিয়েছি, নাকি আমাদের ভোটটা স্রেফ একটা পরিসংখ্যান ছিল? 5 সেকেন্ড সময় লাগে সিল মারতে, কিন্তু সেই 5 সেকেন্ডের ক্ষমতা পেতে রাজনীতিবিদরা কেন শত শত মানুষের প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না? আজ আমরা রাজনীতির সেই গোপন কক্ষের দরজা খুলব, জানবো আমাদের হারানো ভোটের ইতিহাস আর সামনের দিনগুলোর কঠিন সমীকরণ। উনিশশো 73 সাল, যুদ্ধের ক্ষত তখনও শুকায়নি। প্রথম নির্বাচন হলো। 300 আসনের মধ্যে 293টি আসনই পেল আওয়ামী লীগ। অনেকেই বলেন এটি ছিল আবেগের জোয়ার, কিন্তু প্রকৃত বিরোধী দল ছাড়া শুরু হলো আমাদের সংসদীয় যাত্রা। এরপর এলো সামরিক শাসনের অন্ধকার। 1977-এ জিয়াউর রহমানের হেনা ভোট আর 1986 সালে এরশাদের মিডিয়া কূ। আপনি জানলে অবাক হবেন, 1986 সালে নির্বাচনের ভোট গণনা মাঝপথে থামিয়ে দিয়ে টিভিতে ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল। একেই বলা হয় ইতিহাসের প্রথম মিডিয়া কূ। অর্থাৎ ভোট কেন্দ্রে মানুষ যাই দিক, টিভির পর্দায় যা দেখানো হবে তাই চূড়ান্ত। 1990-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এক যুগান্তকারী পথ খুঁজে পেল তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ নির্বাচনের সময় কোনো দল ক্ষমতায় থাকবে না। 1991, 96, 2001 আর 2008-এর এই 4টি নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু এই বসন্ত বেশি দিন টেকেনি। 2011 সালে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয়। রাজনীতির বিশ্লেষকরা মনে করেন এটি ছিল ঘরের চাবি নিজের পকেটে রেখে ঘর থেকে বের হওয়ার মতো। অর্থাৎ আপনি ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতার চাবিকাঠি বা রিমোট কন্ট্রোল আপনার হাতে। এরপর আমরা দেখলাম 2014-এর বিনা প্রতিদ্বন্দ্বিতা আর 2018-এর রাতের ভোট। চলুন দেখি একটি ভোট কিভাবে হারায় বা জয়ী হয়। পোলিং এজেন্ট, দ্য সাইলেন্ট গার্ডিয়ান যাকে বলা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিটি প্রার্থীর জন্য একজন করে থাকার কথা, কিন্তু তিনি কেন থাকেন সেখানে? কারণ তিনি ভোট চুরি হওয়ার ঠেকাতে একমাত্র বাধা হয়ে দাঁড়ান। তাকে যদি ভয় দেখিয়ে বের করে দেওয়া যায়, তবে এই কেন্দ্র তখন মুক্ত মাঠ। এরপর আসি ফর্ম 45, দ্য হোলি গ্রেল যাকে বলা হয়। গণনার শেষে প্রিজাইডিং অফিসার একটি কাগজে সই করেন, যার নাম ফর্ম 45। এখানেই হয় আসল খেলা। কেন্দ্রে এক ফলাফল, আর উপজেলায় যাওয়ার পর যদি অন্য ফলাফল হয়, তখনই শুরু হয় অস্থিরতা। এবার আসি ইভিএম নিয়ে। ইভিএম এর কিছু জটিলতা রয়েছে। ইভিএম এর টিপ দিলে একটি সিগন্যাল দেয়, কিন্তু সেই সিগন্যাল ঠিক জায়গায় গেল কিনা তার কোনো প্রমাণ ভোটার পায় না। বিশ্বের অনেক দেশ যেমন জার্মানি ইভিএম বাতিল করেছে, কারণ এতে ডিজিটাল কারচুপি ধরা অসম্ভব। যুক্তরাজ্যকে বলা হয় দ্য মাদার অফ ডেমোক্রেসি। আমাদের মতো সেখানেও এফটিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। সহজ কথায় 10 জন নির্বাচনে অংশগ্রহণ করেছে, যে এক ভোট বেশি পাবে সেই জিতবে। ধরুন আপনি ভোট পেলেন 30, আর বাকি 9 জন মিলে পেল 70 ভোট। যদিও 70 জন আপনার বিপক্ষে, তবুও আপনিই জয়ী। কিন্তু যুক্তরাজ্যে তাদের নির্বাচন কমিশন এতটাই শক্তিশালী যে সরকার সেখানে হস্তক্ষেপ করার সাহস পায় না। এবার আসি যুক্তরাষ্ট্রে, দ্য পয়েন্টস গেম, যেখানে কোনো ভোট মানে স্রেফ সংখ্যা নয়, গাণিতিক হিসাব। 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে যে 270টা পাবে সেই প্রেসিডেন্ট। অর্থাৎ সারা দেশে বেশি ভোট পেয়েও আপনি হারতে পারেন, যদি আপনি সঠিক রাজ্যগুলোতে জিততে না পারেন। এবার আসি আনুপাতিক নির্বাচন। 2026 সালের প্রেক্ষাপটে বাংলাদেশেও দাবি করা হয়েছিল আনুপাতিক হারে নির্বাচন। এর মানে হলো, কোনো দল যদি সারা দেশে 20% ভোট পায়, তবে সংসদে তারা 20% আসন পাবে। অর্থাৎ 300 আসনের 60টি পাবে। এতে আর মারামারি করে আসন দখলের প্রয়োজন থাকবে না। যার যত ভোট তার তত আনুপাতিক হারে আসন। বর্তমানে 10টি সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রধান লক্ষ্য হলো এমন একটি সিস্টেম বানানো যেন কোনো দল চাইলেও ভোট চুরি করতে না পারে।
কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রযুক্তির উপর ভরসা করব নাকি মানুষের নৈতিকতার উপর? রাজনীতিতে একটি কথা আছে, অর্থাৎ কারা ভোট দিচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কারা ভোট গুনছে। যতক্ষণ না নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, ততক্ষণ কোনো পদ্ধতি কাজ করবে না। ইতিহাস আমাদের শিখিয়েছে, ভোট শুধু অধিকার নয়, এটি একটি আমানত। উসমান হাদির মতো ত্যাগী কর্মী বা সাধারণ শিক্ষার্থী সবাই রাজপথে রক্ত দিয়েছে এই একটি অধিকারের জন্য। যদি এবারের সংস্কারও ব্যর্থ হয়, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।